অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়েছে বাংলাদেশের অর্থনীতি। গত এক দশকে সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি ছুটেছে বিস্ময়কর গতিতে, একের পর এক রেকর্ড ভেঙেছে। আমরা দেখেছি যে জিডিপি তো বাংলাদেশ ৮ ঘরের উপরে যে অবস্থান করেছে। এমন এক সময় বিশ্বব্যাপী হানা দিয়েছে করোনা, বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি তার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে কেমন হবে বাংলাদেশের আগামীর অর্থনীতি, কেমন হবে আগামী দিনের পথ চলা, তা নিয়ে চ্যানেল 9-এর সাপ্তাহিক অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান আমার অর্থনীতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি চয়ন রহমান। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনতা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুস সালাম আজাদ। জনাব আব্দুস সালাম আজাদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরুতেই আপনার কাছে যেতে চাই। আমরা দেখছি যে একটি করোনাকালীন সময় চলছে এবং ঠিক এর মধ্যেও রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে জনতা ব্যাংকে শুরুর প্রথম দিন থেকেই তারা সেবাটি দিয়ে এসেছে। আপনারা ঠিক সবাই যখন একটা ভীতির অবস্থায় ছিলেন তখন জনতা ব্যাংক তার সার্বিক কার্যক্রম পরিচালনা, আসলে আপনাদের শুরুর দিকের মোটোটা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা যখন শুরু হয় আর কি, তারপর থেকে সার্কুলার যখন শুরু হলো, সার্কুলার একের পর একজন আসতে শুরু করে, সার্কুলার 8, সার্কুলার 7, সার্কুলার 8 ইত্যাদি এসে সার্কুলারগুলো বাস্তবায়ন, সেগুলো বিভিন্ন ব্রাঞ্চগুলোতে প্রচার করা আর কি, এই কাজগুলো ছিল। সেই জন্য আমাদের ডিএমডি সহ আমরা উপস্থিত থেকেছি এবং যতগুলো সার্কুলার যখন আসলো বা যতগুলো আমরা পেলাম এবং সেগুলো আর কি, এবং সেই সাথে যে আমাদের চলমান কাজ যেগুলো ছিল, যে আমরা যে বসে থাকা, আমাদের রোস্টারিং করেছি ঠিকই, মান পাওয়ার কমেছে, এটা ঠিকই, কিছু লোক আমরা বিরতিতে অফিস করেছে, দ্যাটস ট্রু, বাট ইন স্পাইট অফ দ্যাট আর কি, যে আমাদের নর্মাল কাজগুলো যে কোনো ছন্দ পতন না হয়, সবাই গতিতে চলে, সেই কাজগুলো করেছি। এবং প্রথমে আমরা যেটা করেছি, আমাদের আগের যে কাজগুলো পেন্ডিং ছিল, প্রণোদনামূলক যে স্টিমুলাস প্যাকেজের যে বিষয়গুলো, আমরা সম্মানিত বোর্ডকে আমরা অবহিত করেছি যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে বাংলাদেশ ব্যাংকের যে প্রণোদনামূলক যে স্টিমুলাস প্যাকেজ, যে এই সার্কুলার এই বিষয়গুলো, এই শর্তে এগুলো দেওয়া হয়েছে, এগুলো আমরা বাস্তবায়নের জন্য ভবিষ্যতে কাজ করব। করোনার একটি প্রভাব আমরা দেখছি যে প্রায় সব সেক্টরই পড়েছে। জনতা ব্যাংকে কি তার কোনো প্রভাব পড়েছে? জনতা ব্যাংকের সাথে ধাক্কাটা লেগেছে। আমাদের যে স্বাভাবিক গতিতে যে ব্যাংকিং কার্যক্রম, এখানে কিছু ছন্দপতন হয়েছে, বাট ইনস্পাইট অফ দ্যাট আর কি, যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো সচল ছিল, সেই সচলগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে সরকারের স্টিমুলাস প্যাকেজের আওতায় যে প্রথম যারা কর্মচারী তাদের স্যালারি যে বিষয়টাগুলো ছিল, বেতন ভাতাদিগুলো ছিল, সেগুলো আমরা নিষ্পন্ন করেছি। বিভিন্ন যে উৎপাদনশীল যেগুলো আমাদের ইন্ডাস্ট্রি ছিল, তারা বেতন ভাতা দিয়ে পেয়েছে। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল যে হিসাবে 30,000 কোটি টাকার যে ঘোষণা, 30,000 কোটি টাকার যে প্রণোদনামূলক ওয়ার্কিং চলতি মূলধন হিসাবে যেটা টোটাল 30% যেটা পাবে, সে কাজও কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং কিছু কিছু গ্রুপকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব প্রক্রিয়া দিয়ে এনেছে। ইতিমধ্যে প্রায় আমরা বাজেটও পেয়ে গেছি। 1500 কোটি টাকার বাজেট আমাদের কাছে চেয়েছিলাম, আমাদের 431 কোটি টাকার বাজেট এসছে। সে বাজেটটাও আমরা টাকা দিতে শুরু করেছি এবং মাননীয় গভর্নরকে আমরা বলেছি যদি প্রয়োজন হয় তাহলে উনি আমাদের আরও বাড়িয়ে দেবেন। আমরা সেটাও আশা করছি যে যাতে কোনো শিল্প কারখানা তাদের চলতি মূলধনে বাধাগ্রস্ত না হয়। আমরা দেখেছি যে আপনারা বেশ সরকারি বেশ সেবা কিন্তু দিয়ে যান, সেটিও অক্ষুণ্ণ ছিল কি এই সময়, করোনাকালীন সময়? আর একটু বলছি যে গ্রাহকেরা মূলত করোনাকালীন সময় আসতে ব্যাংকে অনেকটা ভীতিবোধে ছিলেন, সেই জায়গাটি কতটুকু সামাজিক সুরক্ষা মেনটেন করেছেন এবং আপনাদের যারা কর্মকর্তা, যারা কর্মচারী আছেন ব্যাংকের পরিচালনার সাথে, তাদের নিরাপত্তার জন্য জনতা ব্যাংক কী সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে? ঢোকার সময়ও আপনার লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন ব্রাঞ্চগুলোতে বলা হচ্ছিল যে আপনাদের ব্লিচিং পাউডার যাতে ছিটিয়ে বা পানিতে গুলিয়ে যারা প্রবেশ করবে সেখানে একটা স্যানিটাইজেশন হবে। ভিতর ঢোকার পরও বা আমাদের চিনি শিল্প উৎপাদিত যে আপনাদের স্যানিটাইজেশন, সেই স্যানিটাইজেশন প্রত্যেকে আমরা দিয়েছি। বিশেষ করে চেম্বারগুলোতে যখন যোগাযোগের ক্ষেত্রে ভিতর ঢোকার ক্ষেত্রে, সেক্ষেত্রেও এখানে আমরা 10 ফিট দূরত্ব বজায় রেখে 2-4 জন এইভাবে আমরা সীমিত আকারে আমরা ভিজিটরদের অ্যালাউ করেছি। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক আমরা দেখেছি যে 2019 সালে জনতা ব্যাংকের পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা ছিল 1400 কোটি টাকা। সেটির কতটুকু লক্ষ্যমাত্রা হয়েছে? আর 2020 সালে যে লক্ষ্যমাত্রা ছিল তাতে করোনার কতটুকু প্রভাব পড়েছে? সেই লক্ষ্যমাত্রা অর্জনে আপনারা কতটুকু? এবছর আমাদের মুনাফার টার্গেট লক্ষ্যমাত্রা সে একই রকমই আছে। আমাদের জনতা ব্যাংক আমরা সবাই জানি যে এটা শীর্ষ, আমাদের খেলাপি ঋণের সংখ্যাটা বেশি ছিল, যদিও আমরা অর্ধেকের কমিয়েছি। এখন আমাদের খেলাপি ঋণগুলো রয়ে গেছে, কিন্তু এর মধ্যে কোভিড-19 শুরু হওয়াতে বাদবাকি যে আমরা আরও 7 থেকে 8 হাজার কোটি টাকা আমরা নিয়মিত করতে চেয়েছিলাম,
সেটা একটু বাধাগত হচ্ছে, কিন্তু মাননীয় গভর্নর মহোদয়কে আমরা রিকোয়েস্ট করেছি যে এটার সুযোগ আরও দেওয়া যায় কিনা। দিলে আমাদের এখানে যে নগদ হবে, কিছু আমাদের বড় আরও ঋণ গ্রহীতা আছে যারা ওই তাদের 2% ডাউন পেমেন্ট দিয়ে ওই নীতিমালার আওতায় তারা এখন এগিয়ে আসতে চাচ্ছে। তো আমরা এটা আশা করছি যে এবছরও আমাদের করোনাকালীন পরিস্থিতিতে হয়তো সেই কাঙ্ক্ষিত পর্যায়ে এবছরে যেতে পারবো না, আমাদের ওই মানে মুনাফার পরিমাণ একই রকম থেকে যাবে। তবে আমরা চেষ্টা করব, আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টাতে প্রত্যয় ব্যক্ততা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে যেখানে সম্মুখ সময় নেমেছে, সরকার প্রত্যেকটা প্রশাসন যন্ত্র, সেই সাথে সরকারি ব্যাংকগুলো আর কি, আমরা কখনো পিছুপা হয়নি। তো আমরা বছর শেষে বা মানে অগস্ট এই প্রান্তে যদি আমরা ঘুরিয়ে দাঁড়াতে পারি, তো সেক্ষেত্রে আমাদের মুনাফা প্রায় 1000 মানে অতিক্রম করতে পারে, এই ব্যাপারে আমরা আশাবাদী। আমরা দেখছি যে করোনায় আপনার ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, ক্রেডিট কার্ড বা অন্যান্য যে সেবাগুলো রয়েছে তার প্রায় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব কি ব্যাংকের উপরে কতটুকু পড়বে বলে আপনি মনে করেন? প্রভাব পড়বে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প। এক্ষেত্রে কিন্তু সরকারি প্রণোদনা 20,000 কোটি টাকা, আপনার জানেন সে 20,000 কোটি টাকা। এটা দ্রুত বাস্তবায়ন করার জন্য সাথে সাথে কিন্তু ব্রাঞ্চগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞ যে সিদ্ধান্ত, যেটা হার্ড ইমিউনিটির কারণে এগুলো কিন্তু আবার সচল হয়েছে, তারপরে এগিয়ে আসছে, তারা ক্ষতিগ্রস্ততা পোষিয়ে নেওয়ার জন্য আমাদের কাছে আবেদন করেছে এবং আমরা তাদের দিয়ে যাতে তাদের ওই শিল্প কারখানাগুলো, ক্ষুদ্র শিল্প কারখানাগুলো ঘুরে দাঁড়াতে পারে, আবার তারা ইনকাম জেনারেট করে আমাদের টাকা ফেরত দিতে পারে, হ্যাঁ, সে ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি এবং আমরা সচেষ্ট রয়েছি। আমরা 2018 সাল নাগাদ দেখেছি যে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল 9,879 কোটি টাকা। 2019 সালের জুনে দেখছি যে 20,994 কোটি, অর্থাৎ বছরের ব্যবধানে প্রায় 10,000 কোটি টাকা খেলাপি ঋণ আমরা লক্ষ্য করেছি। এই খেলাপি ঋণটা চলতি অর্থবছর শেষে কী পরিমাণ দাঁড়াতে পারে? আমরা তো দেখছি যে করোনাকালীন সময় চলছে, আদায়টা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তারপরও কি আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে কতটুকু আপনারা বদ্ধপরিকর? এটা আমরা বদ্ধপরিকর দুটো বিশেষ গ্রুপের কারণে, আমরা জানেন এটা নাম বলবো না, সে তাদের কারণে এক লাফে সেটা 9,000 কোটি টাকা বেড়ে যায় আর কি, 9,000, হ্যাঁ, অলমোস্ট 10,000 কোটি টাকা, এখানে 20,000 কোটি টাকা ঊর্ধ্বে চলে যায়। ইতিমধ্যে এটা 14,000 কোটি টাকা গেল ডিসেম্বরে নেমে এসছে 14,500 কোটি টাকার মতো। অ্যানটেক্স তো এখনকার সময়ের সৃষ্টি না, অ্যানটেক্স হচ্ছে 2004 সাল থেকে সৃষ্টি, আবার গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সে 2017-18 পর্যন্ত এগুলো ঋণগুলো সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা যে মানে শিল্প কারখানা, প্রত্যেকটা শিল্প কারখানার অস্তিত্ব রয়ে গেছে। তো আমাদের এখনও পরিকল্পনা আছে, যে পরিকল্পনাটা যেটা ওই সব মানে ঋণ গ্রহীতার সাথে বড় বড় যেটা তাদের কিছুকে মানে ঋণ প্রস্তাব বা ওই রিসিউল প্রস্তাব এখনও প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশ ব্যাংকের এন্ডও আছে, আমাদের ব্যাংকের এন্ডও আছে। সেক্ষেত্রে তারা নিজেরাও চাচ্ছে, তাদের কিন্তু শিল্প কারখানাগুলো চালু আছে, সীমিত পর্যায়ে কাজও হচ্ছে। মানে তারা যদি আবার এটা রিসিউল করতে পারে, তাহলে কিন্তু শিল্প কারখানাগুলো আবার নতুনভাবে তারা চালু করতে পারবে, আবার ওখানে কর্মসংস্থান হবে, আবার এগুলো কিন্তু উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী দুটোই আর কি। তো তারা যথেষ্ট আগ্রহী, তারাও তাকিয়ে আছে যে আরও একটা প্রণোদনামূলক যেসব মানে BRPT 5-এর মেয়াদ তো আবার মেয়াদে শেষ হয়ে গেছে। BRPT 5 যেটা যে 19-এ জারি হয়েছিল শেষ হয়ে গেছে। তো এটা যদি আবার এটা যদি রিভাইভ করে বা অন্য কোনো ফর্মে, যেটা আমি গভর্নর স্যারকে বলেছিলাম যে এটা BRPT 15 যদি সংশোধন করে BRPT 15-এ আপনার যে ডাউন পেমেন্টের পরিমাণটা দেওয়া আছে সেটা কমিয়ে সংশোধিত আকারে দেওয়া হয়, তাহলে আমাদের ঋণগুলো আবার নিয়মিত করার সুযোগ আছে। এরপরে কিন্তু ক্যাশ ফ্লো বাড়বে এবং ব্যাংকের প্রফিটেবিলিটিতে এটা কন্ট্রিবিউট করবে। এবং ক্রিসেন্টের যে ঋণ জালিয়াতি, বিশেষ করে ঋণ পারচেজের ক্ষেত্রে বা বিল পারচেজের ক্ষেত্রে ওখানে একটা বেশ ঝামেলা হয়েছিল, একটা জালিয়াতি হয়েছিল। তার জন্য কিন্তু যথোপযুক্ত শাস্তির বিধান করা হয়েছে আর কি। 14 জন মানে ব্যক্তি ওখানে কিন্তু চাকরি হারিয়েছে এবং আমার ব্যাংকের সিনিয়র লেভেলের লোক যারা জড়িত ছিল তাদের ওই মানে ডিসিপ্লিন অ্যাকশনটা কিন্তু এখনও প্রক্রিয়াধীন আছে। কাজেই ওইগুলো মানে কাজ করে বা জালিয়াতিপূর্ণ কাজ করে বা কোনো ঝামেলা করে কেউ কিন্তু পার পেয়ে যায়নি, তারা শাস্তির আওতায় আছে। স্যার, আপনি কি খুব আশাবাদী এই খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে এবং আপনার দক্ষ নেতৃত্বে আপনি খেলাপি ঋণ আদায় করবেন এরকম একটা দৃঢ় প্রত্যয়? আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত। আমার যে জনবল আছে, আমাদের যে বোর্ড আছে, হ্যাঁ। তো একটা কথা কি, আমরা কোভিডের ভিতরে কিন্তু আমরা কন্টিনিউয়াস আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সহ আমরা প্রত্যেকটা স্টাফ অফিসারের সাথে যোগাযোগ রেখেছি এবং আমরা কথা বলেছি
এবং আমরা কিন্তু মিটিংও শুরু করেছি এবং স্বাস্থ্য বিষয়ে সারা ব্যাংকের দেশের সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা কথা বলেছি। স্যার, আমরা দেখছি যে করোনার কারণে চলতি জুন পর্যন্ত খেলাপি ঋণ আদায় এবং নিয়মিত ঋণের কিস্তি আদায়টি সরকারি বিধিনিষেধ রয়েছে। এতে খেলাপি ঋণ এবং নিয়মিত যে ঋণের কিস্তি আদায় যদি করতে না পারে, তাহলে কি ব্যাংকগুলোতে তারল্য সংকট সৃষ্টি হতে পারে বলে মনে করেন? না, তারল্য সংকট সৃষ্টির যেটা বিষয়গুলো আছে, বাজারে যেখানে সিআরআর কমেছে, এসআরআর কমেছে, এই মুহূর্তে ব্যাংকের নতুন ডিপোজিটে আসছে, তো তারল্যের সংকট এবং বাংলাদেশ সারপ্লাস ফান্ডও আছে। আমার ধারণা তারল্য লিকুইডিটি ক্রাইসিস হবে বলে আমার ধারণা মনে হয় না। দর্শক, আমরা শুনছিলাম জনতা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম আজাদ বেশ দৃঢ় কণ্ঠে কিন্তু বলেছেন যে খেলাপি ঋণ আদায় তিনি বদ্ধপরিকর এবং তার যে দীর্ঘ 37 বছরের ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে উনি ধীরে ধীরে জনতা ব্যাংকে একটি জায়গায় নিয়ে এসেছেন এবং যতটুকু বাধা বা বিপত্তি রয়েছে সেগুলো সবই কেটে যাবে কোভিড পরবর্তী অবস্থায়, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা তার বক্তব্যের পরবর্তী অংশে যেটি দেখব যে আসলে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটি কীভাবে সরকারি নীতি অনুযায়ী বন্টন করবেন এবং সামনের দিনগুলোতে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে তার জনতা ব্যাংক কীভাবে এই করোনা পরবর্তী সময় ভূমিকা রাখবে, সেসব আলোচনায় আমরা ফিরব। তবে তার আগে এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান আমার অর্থনীতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনতা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল সালাম আজাদ। আমরা বিরতির আগে শুনছিলাম যে আসলে খেলাপি ঋণ প্রসঙ্গে অনেক কথা আমরা শুনেছি। আমরা দেখেছি যে সরকার ব্যাংকগুলোতে সুদের হার 9% নির্ধারণ করেছিল চলতি বছরের এপ্রিল থেকে। এর ফলে আমরা দেখলাম যে ঠিক সেই সময়ে করোনার একটি প্রভাব, এই যে 9% সুদের হার যেটি রয়েছে, এর ফলে ব্যাংকের মুনাফাতে ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি শঙ্কা করছেন? প্রথমেই তো আমরা যে আমাদের ওই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন যে 9% হারে ল্যান্ডিং রেট নামে আনতে হবে এবং সেই সঙ্গে মন্ত্রণালয়ে অনেকবার মিটিং হয় এবং আমরা কিন্তু সরকারি ব্যাংক হিসেবে আমরা খুব অগ্রণী ভূমিকা পালন করি এবং আমাদের সরকারি অন্যান্য ব্যাংক তো বটেই, 4টা ব্যাংক সরকারি ব্যাংকের ভিতরে আমরাই কিন্তু প্রথম এটা 9% হারে এটা সুদের হার কার্যকর করি। এই অবধি এটা কার্যকর করার ফলে যেটা আমাদের ইম্প্যাক্ট তো হবে, সর্বোচ্চ 12, 13, 14, 15 পর্যন্ত ছিল যেখানে সুদের হার। আর আমাদের ছিল হাইয়েস্ট হচ্ছে আমাদের লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, অলওয়েজ তখনও 50,000 crore অ্যাবভ ছিল আমাদের অ্যাডভান্স। স্যার, আমরা দেখছি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, আপনারা তার বাস্তবায়নের পথে কতটুকু স্যার আপনারা অগ্রসর হলেন? সেক্ষেত্রে সারাটা কি পাচ্ছেন এবং কতটুকু তড়িৎ সেই পদ্ধতি? এখানে যে বাস্তবায়ন যে প্যাকেজ যেগুলো হয়েছে, যেটা প্রথমে বলেছে যে আমরা প্রাথমিক পর্যায়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন প্রণোদনা প্যাকেজের আর কি, এবং তাৎক্ষণিকভাবে আমাদের বাংলাদেশ ব্যাংকও কিন্তু ব্যাপারে রেসপন্স করেছে। রেসপন্স করার সাথে সাথে আমরা কিন্তু এখানে একটা টিম গঠন করছি আমার নেতৃত্বে, চেয়ারম্যানের নেতৃত্বে, আর একটা কুইক রেসপন্স টিম হয়েছিল আমাদের সিনিয়র ডিএমডির নেতৃত্বে। তারা কিন্তু যাতে আমরা খুব দ্রুততার সাথে এই প্রণোদনা প্যাকেজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করেছি এবং আমরা মাঠ পর্যায়ে এটা পৌঁছিয়ে দিয়েছি এবং বোর্ডকে আমরা অবহিত করেছি যে আমরা এই কাজগুলো করেছি। ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজের যেটা স্টিমুলাস প্যাকেজের তা আগেও আমি উল্লেখ করেছি, যেটা আমাদের বেতন ভাতা দিয়ে যেটা 61টা প্রতিষ্ঠান, সেই বেতন ভাতা দিয়ে আমরা পরিশোধ করে ফেলেছি, সেটা দিয়ে দিয়েছি এবং এখন যেটা আমাদের রয়েছে হচ্ছে 30,000 কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজ ফর ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা কয়েকটা গ্রাহককে দেওয়া হয়েছে, 3টা গ্রাহককে ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর সেখানে আমাদের 28টা প্রস্তাব প্রক্রিয়াধীন আছে, এগুলো গ্র্যাজুয়ালি প্রতিটা বোর্ডে এটা আসবে। আর যেটা 20,000 কোটি টাকা যেটা আমাদের ক্ষুদ্র কুটির শিল্প ছিল আর কি, সেগুলোর ভিতরে প্রায় 100, যেটা আর আগে বললাম, সেটা আমাদের প্রস্তাবগুলো এসছে, সেটাও প্রক্রিয়াধীন আছে। সেগুলো আপনাদের হেল্প ডেস্ক, প্রত্যেকটা ব্রাঞ্চে হেল্প ডেস্ক করা হয়েছে সারা দেশব্যাপী আর কি। ওখানে জিএমের নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। আমাদের যে সামনের সময় সেটি হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারের একটি বিষয়। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক তার জায়গা থেকে কি পরিকল্পনা বা কীরকম কর্মোদ্দীপনা গ্রহণ করেছে যে সরকারকে ব্যাংকিং সেক্টরে জনতা ব্যাংক তার জায়গায় থেকে সহযোগিতা করে এগিয়ে যাবার? যে কোনো সময় যে সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছে আর কি, সেটা আমাদের সঠিকভাবে বাস্তবায়ন করা, কারণ এই যে আমাদের যা সারা দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেগুলো হচ্ছে, বড় বড় শিল্প কারখানা, এই যে আমরা বড় বড় ঋণগুলো দিয়েছি আর কি, এবং তারা অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করছে এবং তার ভূমিকা রাখছে, যেখানে হাজার হাজার
যে একটা আমরা বলবো একটা ফ্যাক্টরিতে আমরা যেখানে অর্থায়ন করেছি প্রায় 50,000 কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করে। তো লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করে। তো কাজে যে এই যে প্রণোদনা প্যাকেজগুলো যে সঠিকভাবে বাস্তবায়ন হয়, আমরাই পারি সোনালী জনতা অগ্রণী রূপলে আমরাই এগুলো পারি। কারণ আমাদের হাতে রয়েছে আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক, আমাদের হাতে রয়েছে আমাদের অভিজ্ঞ ম্যানপাওয়ার, আমাদের হাতে রয়েছে লিকুইডিটি সাপোর্ট, বিভিন্ন রকম মেকানিজম রয়েছে। কাজে যদি আমরা এই শিল্প কারখানা এই বিভিন্ন উৎপাদনশীল যে বিষয়গুলো এবং ছোট ছোট শিল্প কারখানা, কুটির শিল্প, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো যদি রিফাইন্যান্স করে আবার নতুনভাবে জেগে ওঠে আর কি, তারা কিন্তু আবার সেখানে আবার লোকবলের নিয়োগ হবে, সেখানে কর্মসংস্থান হবে, ইনকাম জেনারেশন হবে, প্রফিটেবিলিটি বাড়বে, সেই টাকাটা ব্যাংকের সুদ হিসেবে আয় হিসেবে আসবে, সেখান থেকে একটা অংশ সরকারি কোষাগারে যাবে। তো সার্বিকভাবে কিন্তু আবার আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এটা সাময়িক আর কি। মাননীয় প্রধানমন্ত্রী ফ্রন্ট লাইনে থেকে, আমাদের ফ্রন্ট লাইনের তো আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যেভাবে আমাদের নেতৃত্ব দিয়ে আসছেন এবং জনতা ব্যাংক তার পিছিয়ে নিয়ে আমার ফ্রম দি বিগিনিং আমাদের বোর্ড এবং চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে জনতা ব্যাংকের আপামর জনগণ, কর্মকর্তা কর্মচারী সেইভাবে কাজ করে যাচ্ছে ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে সরকারের সাথে তাল মেরে চলার জন্য। এসএমই খাতে উন্নয়ন এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নে কি আপনারা কোনো ভূমিকা রাখবেন, আপনাদের ব্যাংকিংয়ের জায়গা থেকে? হ্যাঁ, এসএমই খাত তো সরকারের তো প্রাধান্য আমাদের আছে, একটা টার্গেটও দেওয়া আছে। সেই টার্গেটটা আমাদের এসএমই খাতে সব মিলে যেটা বললাম প্রায় 13,000 কোটি টাকা আমাদের এসএমই খাতেই আছে। এসএমই খাতে তো এসএমই খাতে একটা গ্রাম অঞ্চলের ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প, আর সেই ক্ষুদ্র শিল্প সেই আমাদের মাথায় আছে, বিবেচনায় আছে, সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলছি জনতার ব্যাংক, এটি এমন একটি ব্যাংক যেটি বঙ্গবন্ধুর দেয়া নাম। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর পরামর্শে বা প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জনতা ব্যাংক এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের যে ডিজিটাল বাংলাদেশের যে রূপায়ণ, তিনটির সংমিশ্রণে এই ব্যাংকটিকে সামনের অটোমেশনে আপনারা কোন জায়গায় দেখতে চান? ডিজিটালের যে সুফলটা যে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারের সাথে আমরা যে ভিডিও কনফারেন্সিং করছি, তাদের জাগ্রত উদ্বুদ্ধ করছি, তাদের বিপদে করোনাতে অনেক ইনফেক্টেড হচ্ছে, তাদেরকে আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামনে জুনের যে টার্গেট, সামনে ডিসেম্বরের টার্গেট, সেগুলো ফুলফিল করার টাকা আমরা দিচ্ছি। সেই সাথে আমাদের বেসরকারি ব্যাংকের ভিতরে বা অন্যান্য ব্যাংকের মধ্যেও মনে করি যে আমরা প্রথম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বোর্ড মিটিং শুরু করি। প্রথম লকডাউনের ভিতরে আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের বোর্ড মিটিং শুরু করেছি। তো কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের যে ভীষণ যে ডিজিটালাইজেশন অফ বাংলাদেশের যেটা সেটা সঠিকভাবে যে রূপায়ণ এবং প্রতিফলন আমার প্রত্যেকটা ক্ষেত্রে করতে পারে। আমরা দেখেছি যে আপনি ব্যাংকিংয়ের একেবারে তৃণমূল থেকে উঠে আসা মানুষ, 37 বছরের ক্যারিয়ার রয়েছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ রয়েছে। তৃণমূলে বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে এই সব অভিজ্ঞতা কি আপনার কতটুকু কার্যকর হয়? একটা ছেলে যে গ্রাম সে ধরেন চরণভিলের ভিতরে যেটা ব্রাঞ্চ ধামাজ বা দবিলা ব্রাঞ্চ ধরেন, যেটা তারাসুপুর জেলা আর কি, আমি সেসব ব্রাঞ্চেও আমি গেছি, দেখেছি আর কি। ওই ছেলেপেলের যে পেইন, যে তাদের কাজ করার যে সুযোগ বা অভিজ্ঞতা, বা ওখানেও আমি কাজ করেছি। তো সেই থেকে ধীরে ধীরে যে ঢাকাতে আসা, আমি 22 বছর মফস্বলে ছিলাম, বিভিন্ন ক্যাপাসিটিতে ছিলাম ম্যানেজার হিসেবে 22 বছর। ঢাকাতে এসে শুরু করি কামারাতাতুর শাখা, যেখানে ওই শাখা, তারপর আমাদের ভবন কর্পোরেট শাখা। ইন টোটালিটিতে 26 years অফ ম্যানেজারাল অ্যাসাইনমেন্ট, 26 বছর আমার শাখা ব্যবস্থা অভিজ্ঞতা। কাজেই বিভিন্ন গ্রেড 4 ব্রাঞ্চ, গ্রেড 3, গ্রেড 2, গ্রেড অন বা কর্পোরেট 2, কর্পোরেট অন, স্পেশাল কর্পোরেট অন, স্পেশাল কর্পোরেট, সমস্ত ব্রাঞ্চে কাজ করা আমার অভিজ্ঞতা রয়েছে। সেই সাথে আমি কিন্তু একদিনে তৈরি হইনি, ধীরে 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 আমি তৈরি হয়েছি। বঙ্গবন্ধুর সেই যে দীপ্ত কণ্ঠ, যে তার 7ই মার্চের ভাষণ, আমাদের মতো সে কচি কাচারাও কিন্তু তারাও কিন্তু মুক্তিযুদ্ধে গেছে। এবং আমি এখন অনেক হয়তো নাম আসে নাই, কিন্তু অনেক প্রশ্ন উঠেছে যে 12 বছর, 11 বছর, 13 বছর ছেলেরা মুক্তি যেতে পারে কি না। কিন্তু আমি নিজে তো প্রমাণ। আমরা 10 দিন 10 রাত যমুনা নদীর বক্ষ দিয়ে পার হয়ে আসাম হয়ে আমরা পশ্চিমবঙ্গে যে যুদ্ধে ট্রেনিং নিয়ে দেশে ফিরে এসে যুদ্ধ করেছি। হাজার হাজার মাইল ওই সময় পথ পরিক্রম করেছে।
বঙ্গবন্ধু ছিল সেই ব্যক্তি, সেই ব্যক্তিত্ব যে সবাইকে আমাদের জাগিয়ে উঠে তুলেছিল। করোনা কাল প্রায় চলছে, কতটুকু আশাবাদী যে ক্রান্তিকাল আমরা কাটিয়ে উঠব, আমাদের দিন শেষে আমরা অর্থনীতিকে ঠিক আবার সেই জায়গায় নিয়ে যেতে পারবো বলে আপনি কতটুকু আশা? আমি পুরোপুরি আশাবাদী, যেখানে আমাদের বঙ্গবন্ধু সূর্যক মানের প্রধানমন্ত্রী রয়েছেন, আমাদের যে কাঠামো রয়েছেন বাংলাদেশ ব্যাংক, ওএফআইডি, এবং আমাদের যে জনবল বিশেষ 4টে সরকারি ব্যাংক, অন্যান্য প্রাইভেট ব্যাংক রয়েছে, ইনশাল্লাহ আমরা এই করোনাকালীন যে সংকট আমরা খুব সহজে কাটিয়ে উঠতে পারব। ধন্যবাদ জনতা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনক আব্দুল সালাম আজাদ আমাদের সাথে তো সময় দেওয়ার জন্য। তিনি বেশ দৃঢ় কণ্ঠে বেশ কিছু কথা বলেছিলেন যে আমরা মহান মুক্তিযুদ্ধে দেখেছি যে বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বে পুরো বাংলাদেশ তার জায়গা থেকে লড়াই করেছিল এবং একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলেন। একটি করোনাকালীন যুদ্ধ চলছে বিশ্বব্যাপী, বাংলাদেশেও রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন জীবিকাকে সামনে রেখে যেভাবে তিনি দক্ষ নেতৃত্বে এগিয়ে রেখেছেন, বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে তার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বে বাংলাদেশের অন্যান্য ব্যাংকের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে জনতা ব্যাংক ও তার যে ভূমিকা সেটি পালন করে চলবে এবং বাংলাদেশের অর্থনীতি আবারও সেই বিস্ময়কর গতিতে ছুটবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, এমন আশাবাদ রেখে আমরা আজকের মতো এখানে বিদায় চাইছি।